ম্যাট্রিক্সের প্রকারভেদ, ক্লাসিফিকেশনস অফ ম্যাট্রিসেস। সো এটার জন্য প্রথমে আমরা দেখব সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কেবল একটা সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এর আগে দেখেছি ম্যাট্রিক্স কেমন হয়। ম্যাট্রিক্স এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এখানে কিছু এলিমেন্ট থাকবে। এই লাইনটাকে আমরা বলতেছি সারি বা রো, আর এই লাইনটাকে বলতেছি আমরা কলাম। যেহেতু বলা হয়েছে সারি ম্যাট্রিক্স, তাহলে সারি ম্যাট্রিক্সটা কোনটা হবে? সারি ম্যাট্রিক্সটা আমরা বুঝতেই পারতেছি এই লাইনটা হবে। ওকে, তাহলে সারি ম্যাট্রিক্সে যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে যে সকল ম্যাট্রিক্সের কেবল একটা সারি বিদ্যমান থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। উদাহরণটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের নাম দিব আমরা এ ইজ ইকুয়াল টু, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দেবো আগের মতোই, এবং শুধু একটা সারি লিখে দেব এক্স ওয়াই জেড। এটাই হচ্ছে সারি ম্যাট্রিক্স। তো এই এক্স ওয়াই জেড না লিখে যদি আমরা ভ্যালু দিয়ে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এটা একটা সারি ম্যাট্রিক্স, এটা একটা সারি ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমরা আসবো কলাম ম্যাট্রিক্সে। সেমভাবে আগের মতো যেই ম্যাট্রিক্সের যে সকল ম্যাট্রিক্সের কেবল একটা কলাম বিদ্যমান থাকে তাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। তাহলে যে সকল ম্যাট্রিক্সে একটা কলাম বিদ্যমান থাকে সেটাকেই কলাম ম্যাট্রিক্স বলবো। তাহলে সেমভাবে আগের মতো একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এবং একটা যে কোনো একটা কলাম লিখে দেবো 4 1 3। এটাই হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সগুলোর সারির নাম্বার, মানে যে কটা সারি আছে এবং যে কটা কলাম আছে, এই কলামের নাম্বার এবং সারির নাম্বার যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা সংখ্যা আমরা কীভাবে দিতে পারি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হয় তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সারির নাম্বার 3টা এবং কলামের নাম্বার কয়টা? 3টা। তো যেহেতু এই ম্যাট্রিক্সের সারির নাম্বারও 3টা, কলামের নাম্বারও 3টা, তাহলে এটা কি হবে? এটা হবে বর্গ ম্যাট্রিক্স। বা এরকম যদি হতো যে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের এরকম আছে, তখন কি হতো? তখন আমরা দেখতে পাচ্ছি সারির নাম্বার হচ্ছে 2টা কিন্তু কলামের নাম্বার হচ্ছে 3টা, তাহলে এটা 2/3 ম্যাট্রিক্স। এইটাকে আমরা আর বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো না। বর্গ ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই সারি এবং কলাম সেম হতে হবে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি আমরা রিপ্রেজেন্টেশন এটা করতে চাই তাহলে কেমন হবে? ম্যাট্রিক্স এ হবে, তারপর আমরা যে কোনো একটা উপাদান নিব, ধরে নিলাম উপাদানের নাম এ, এই উপাদানের সারি এবং কলাম, আই মানে হচ্ছে সারি, মানে সারির অবস্থান, যে মানে হচ্ছে কলামের অবস্থান। এইটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে m/n লিখলাম। এর মানে কি? এর মানে হচ্ছে এই m এবং n হচ্ছে সারি এবং কলামের সংখ্যা, i এবং j হচ্ছে সারির অবস্থান এবং কলামের অবস্থান। তো এই ক্ষেত্রে যদি m এর ভ্যালু এবং n এর ভ্যালু সমান হয়ে যায় তাহলে কি হবে? যেই কয়টা সারি আছে সেই কয়টা কলাম থাকবে, তখন এটা হয়ে যাবে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই শর্তের জন্য কি হতে হবে? আই জে সমান হওয়া ম্যাটার করে না, কারণ আই জে হচ্ছে আমার উপাদানের সংখ্যা ডিটারমাইন করার জন্য। অর্থাৎ এই 5 উপাদানটা কোথায় আছে, অর্থাৎ এই ম্যাট্রিক্সে 5 এর অবস্থানটা কোথায়? 5 এর অবস্থান যদি বের করতে চাই তাহলে আমরা এ দিব, 5 কত নম্বর রোতে আছে? 2 নম্বর রোতে আছে, তাহলে নিচে দিব 2, কলামে আছে 2 নম্বর, তাহলে দিব 2। তাহলে এটা হচ্ছে 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 4/4 আকারের বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ সারি যেহেতু 2টা আছে তাহলে 2, কলাম যেহেতু 2টা আছে এজন্য 2/2। সেমভাবে সারি 3টা 3, কলামও 3টা 3, সারি 4টা 4, কলামও 4টা
তাহলে 4। মুখ্য কর্ণ, মুখ্য কর্ণকে অনেক সময় প্রধান কর্ণ বলা হয়, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কীভাবে থাকবে, কোন আকারে থাকবে? এ আই জে আকারে, অর্থাৎ আই হচ্ছে সারির নাম্বার এবং জে হচ্ছে কলামের নাম্বার, এই আকারে থাকবে। এবার মুখ্য কর্ণ তখনই হবে যখন এ আই জেতে আই ইজ ইকুয়াল টু জে হবে, অর্থাৎ A11 A122 A33 A44 এভাবে করে ANN। তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমরা মুখ্য কর্ণটা দেখতে পাচ্ছি এইটা। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে? যখন কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের নিচের উপাদানগুলো সবগুলো 0 হবে। অথবা এটাকে অন্যভাবে যদি বলতে চাই, তাহলে মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো অশূন্য হবে, তখনই এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে। সেমভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা? যখন নিচের উপাদানগুলো অশূন্য হবে এবং উপরের উপাদানগুলো শূন্য হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য উদাহরণটা হবে এরকম, অর্থাৎ উপরের যে উপাদানগুলো এগুলো হবে শূন্য, এটা হবে প্রধান কর্ণ এবং উপরের উপাদানগুলো হবে শূন্য, তখনই এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা যাবে। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যেই সকল বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণটা অশূন্য হবে এবং বাকি সবগুলো উপাদান শূন্য হবে, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা যাবে কর্ণ ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, ম্যাট্রিক্স যদি এটা হয় তাহলে এর কর্ণের উপাদানগুলো অশূন্য এবং বাকি সবগুলো উপাদান শূন্য। তাহলে প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং বাকি সবগুলো উপাদান যদি শূন্য হয়, তখন তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সকল উপাদানগুলোকে বলা হয় ভুক্তি। এবার আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো কি? যখন মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের সকল উপাদানগুলো সমান হবে, তখন ওটাকে আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। তো এখানে মুখ্য কর্ণ কোনটা? এখানে মুখ্য কর্ণটা হচ্ছে এটা। তো এই মুখ্য কর্ণের সকল উপাদানগুলো সমান, অর্থাৎ 9 9 9। তো এখানে 9 9 না থেকে 1 1 1 থাকতে পারতো, 2 2 2 থাকতে পারতো, যাই থাকুক না কেন, উপাদানগুলো কর্ণের উপাদানগুলো যদি সমান হয় তখন ওটাকে আমরা বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্স। অভেদক, অভেদকটা কি? যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা এটা নিই, যদি কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের উপাদানগুলো 1 হয়, 2/2 আকারের ম্যাট্রিক্স হলে 2টা 1, 3/3 আকারের ম্যাট্রিক্স হলে 3টা 1, 4/4 আকারের ম্যাট্রিক্স হলে 4টা 1, এভাবে চলতেই থাকবে, তাই তো? তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 হয়, অর্থাৎ 1 হয়, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা অভেদক বলতে পারি। আমরা এর আগে একটা ম্যাট্রিক্সকে যে কোনো নাম দিতে পেরেছি, A B C, যাই হোক না কেন। অভেদক লেখার সময় আমরা অলওয়েজ এই ম্যাট্রিক্সটাকে লিখব I। কোশ্চেনে তোমরা যে কোনো জায়গায় যদি এরকম দেখতে পাও 9 অথবা 3I, দ্যাট মিনস তোমার বুঝে নিতে হবে এই 3 এর সাথে একটা অভেদক ম্যাট্রিক্স যুক্ত আছে। 2/2 এর অভেদকও হতে পারে, 3/3 এর অভেদকও হতে পারে, যে কোনো একটা হতে পারে, এরকম। এখন অভেদক লেখার সময় আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে IM, দ্যাট মিনস n/n আকারের ম্যাট্রিক্স। এখন আমরা জানি না অ্যাকচুয়ালি যে এটা কয়টা সারি কয়টা কলাম থাকবে। সেই ক্ষেত্রে আমাদের আগে রুলসটা ইউজ করতে হবে, প্রথম উপাদানটা 1 হবে, তারপরে 0 0, এবার ডট 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 দিয়ে লাস্টে একটা 0 দিয়ে দেবো, এই গেল। সেমভাবে আমাদের নিচেও এটাই করতে হবে। আমরা জানি না কয়টা রো আছে কয়টা কলাম আছে, সো 0 0 ডট ডট দিয়ে লাস্টে একটা 0। ওকে।
এখন এই এন এর জায়গায় যদি আমরা এন এর ভ্যালু যদি আমরা 2 বসাই, তখন কি হবে, এই জিনিসটাই কম্প্রেসড হয়ে অর্থাৎ ছোট হয়ে কি হবে 2/2 আকারের হয়ে যাবে, অর্থাৎ 1001 এরকম হয়ে যাবে। আবার এটাকে যদি i3 লিখি তাহলে এটা কি হবে 3/3 আকারের হয়ে যাবে, তখন হবে কি 100,010,001 এরকম। এখন i3 আর 3i এটার মধ্যে পার্থক্য আছে। i3 মানে এইটা, 3i মানে হচ্ছে 3 এর সাথে i গুণ। এই i এর আকারটা যত হবে তত, i এর আকারটা যদি এটা হয় তাহলে এখানে 3/3, 2 হলে আর একটু ছোট এরকম আর কি। সো এই জিনিসটা মাথায় রাখবা যে i3 এবং 3i সমান না, এই দুটো ডিফারেন্ট। এখন এই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্স, রাইট? স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি বিকজ এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো সমান। এখন দেখো ম্যাট্রিক্স থেকে আমরা যদি 10টা কমন নিই, তাহলে 10টা যদি কমন নিই তাহলে এই 10 থাকবে বাহিরে, প্রথম 10 এর জায়গায় হয়ে যাবে 1, তারপরে 0 0, দ্বিতীয় 10 এর জায়গায় হয়ে যাবে কত 1 0 0, তৃতীয় 10 এর জায়গায় হয়ে যাবে 1। এই রুলসগুলো আমরা দেখবো, জাস্ট এটা জেনে রাখো। এখন দেখো এই 10 আর এই পুরো ম্যাট্রিক্সটা কি হয়ে গেছে, এই ম্যাট্রিক্সটা হয়ে গেছে একটা অভেদক, i3 আকারের অভেদক। তো তখন এটাকে 10 এর সাথে আমরা i3 অথবা শুধু 10i লিখতে পারি আমরা। তাহলে যদি পরীক্ষার প্রশ্নে আমরা দেখি যে এরকম লেখা আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার সাথে যোগ দেওয়া আছে 3i, তাহলে এই i এর জায়গায় এই ম্যাট্রিক্সটা যে আকারের হবে, এই i এর জায়গায় সেই আকারের হচ্ছে একটা অভেদক হবে। আবার যদি স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া থাকে যে i এরকম 3, তাহলে এই iটা 3/3 আকারের অভেদক হবে। শূন্য ম্যাট্রিক্স কখন হবে? শূন্য ম্যাট্রিক্স তখনই হবে যখন একটা ম্যাট্রিক্সের সকল উপাদানগুলো শূন্য হবে। সমঘাতী ম্যাট্রিক্স তখনই হবে যখন একটা ম্যাট্রিক্স, যদি একটা ম্যাট্রিক্সের নাম হয় এ, এই ম্যাট্রিক্সকে যদি আমি আবার ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, অর্থাৎ a স্কোয়ার করি, তখন আবার ওই আগের ম্যাট্রিক্সেরই সমান হয়। ইন দিস কেস তখন এটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। ফর এক্সাম্পল, লেটস সে একটা ম্যাট্রিক্স আছে 4 12 -1 -3। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আবার এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে জিনিসটা হবে এরকম 4 12 1 -3 ইন্টু 4 12 -1 -3। বেসিক কনসেপ্টগুলো আগে জেনে নিই। এই গুণগুলোও শেখানো হবে, ভাগগুলোও শেখানো হবে, যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সবই শেখানো হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম এ আর এ গুণ করে আমরা সেই আগের ম্যাট্রিক্সটা ফিরে পাচ্ছি, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা যাবে সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যখন একটা ম্যাট্রিক্সের উপরে পাওয়ার n থাকবে, n মানে আমি যে কোনো বার গুণ করতে পারি, আমি 2 বার 3 বার 4 বার 5 বার একই ম্যাট্রিক্সে গুণ করতে পারি। তাহলে a টু দি পাওয়ার n সমান 0 হবে, অর্থাৎ a কে যদি a দিয়ে গুণ করি তাহলেও 0 হবে, a গুণন a গুণন a, তিনটা a কে যদি গুণ করি তাহলেও 0 হবে, a যদি ইনফিনিটি টাইম আমি গুণ করি তাহলেও 0 হবে। সেই ক্ষেত্রে সেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তখন এটা হয়ে যাবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা হবে, অর্থাৎ a ইন্টু a, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে যদি i এর সমান হয়, যদি i এর সমান হয় তখন হচ্ছে আমরা এটাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স যদি b হয়, b 1 0 0 1, এই ম্যাট্রিক্সটা আসে, তখন এটাকে আমরা বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, বিকজ এই টপিক দিয়ে আমরা বিভিন্ন কমপ্লেক্স ম্যাথ সলভ করে থাকি, সেটা ম্যাট্রিক্সেও করে থাকি, সেটা নির্ণায়কেও করে থাকি। আচ্ছা, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর সারি আছে 3টা
কলাম আছে 2টা। এখন এই ম্যাট্রিক্সের সারি যদি কলামে পরিণত হয় এবং কলাম যদি সারিতে পরিণত হয়, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলবো। ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এভাবে প্রকাশ করা হয়। তখন কি হবে, এখানে যে সারিগুলো আছে সেগুলোকে আমরা বানাবো কলাম, অর্থাৎ সারি ছিল 3টা, তাহলে 3টা রো হয়ে যাবে কলাম, আর কলাম ছিল 2টা কলাম হয়ে যাবে রো। ওকে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে 4 1 5 3 2 5। তাহলে এখানে সারি কটা হয়ে গেল? সারি হয়েছে 3টা, কলাম হয়ে গেছে 3টা। অনুবন্ধী ম্যাট্রিক্স অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সকে আসলে কিভাবে প্রকাশ করা হয়? যদি একটা ম্যাট্রিক্স এ হয়, তাহলে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স হবে এ এর উপরে একটা বার। ঠিক আছে, যে কোনো একটা জটিল সংখ্যা নেই, ধরে নেই জটিল সংখ্যার জন্য কি থাকে? একটা রিয়েল নাম্বার থাকে আর একটা ইমাজিনারি নাম্বার থাকে। তো এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। ধরে নিই জটিল সংখ্যাটা হচ্ছে এ, আর এর জায়গায় ধরে নিলাম 2, আই তো আই থাকবে, এক্স এর জায়গায় ধরে নিলাম 3, এরকম কিছু একটা। এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার অনুবন্ধীর জন্য আমরা কি করব? এ এর উপর একটা বার দিব। রিয়েল পার্ট যেটা আছে, রিয়েল পার্টের মতোই থাকবে। ইমাজিনারি পার্টের আগে যে প্লাস সাইনটা আছে সেই প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস, তারপর বাকিটা আগের মতোই বসে যাবে। 2 - 3i অথবা 2 - i3, যাই লিখে না কেন একই কথা। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, তাহলে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা হবে, প্রথমে রিয়েল পার্ট 2 লিখব, তারপরে এই প্লাস চিহ্নটা এটা হয়ে যাবে মাইনাস, তারপর বাকিটা ইমাজিনারি পার্ট। বাকিগুলো সেমভাবে করতে হবে। এই হয়ে গেল আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, তার মানে আমরা কি বলতে পারতেছি যে একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজও হবে অর্থাৎ বিম্বও হবে, এবং এর সাথে কনজুগেটও হবে অর্থাৎ অনুবন্ধীও হবে। তাহলে আমরা ধরে নিই যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ ধরি, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যেটা, সেটাকে প্রকাশ করতে হবে এর উপরে একটা থিটা দিয়ে। তো দ্যাট মিনস এই পুরো জিনিসটা হচ্ছে প্রথমে এর একটা ট্রান্সপোজ হবে, তার উপরে আবার একটা বার হবে, অর্থাৎ অনুবন্ধীও হবে এবং বিম্বও হবে। ওকে, তো প্রথমে আমরা আগে ট্রান্সপোজ করে নিব, তারপরে অনুবন্ধী করে নেব। এই হয়ে গেল আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স তখনই হবে যখন এ থিটা ইজিক্যাল টু এ হবে। সো আমরা দেখতে পেলাম যে এ ট্রান্সপোজ অফ কনজুগেট ইজিক্যাল টু এ। সো এটাকে আমরা বলতে পারবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স কখন হবে? যখন এ ট্রান্সপোজ অফ কনজুগেট করে আমরা ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা ছিল সেটার একটা নেগেটিভ ভ্যালু পাবো। অর্থাৎ ধরে নাও আমার ম্যাট্রিক্স ছিল এরকম, যদি এইরকম কোনো ভ্যালু আসে তখন এটাকে আমরা বলবো বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, যদি আমরা এ এর ট্রান্সপোজ করি, তাহলে আবার যদি সেই এ এরই সমান হয়, তখন এটাকে আমরা বলতেছি প্রতিসম ম্যাট্রিক্স। তো যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা ধরি এটা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ট্রান্সপোজ করার পরেও এটা আমার ইনিশিয়াল যে ম্যাট্রিক্স অর্থাৎ প্রাইমারি যে ম্যাট্রিক্স সেটারই সমান হচ্ছে, অর্থাৎ এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ হচ্ছে। তাই এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। সেমভাবে প্রতিসম আছে, তার মানে বি প্রতিসমও থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সে যদি আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ এ ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করি, যদি এটা মাইনাস এ এর সমান হয়, অর্থাৎ প্রাইমারি ম্যাট্রিক্সটার আগে একটা মাইনাস হবে, এরকম যদি হয় তখন এটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ করে দেখি কি আসে। আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নেওয়ার ফলে এটা আগের প্রাইমারি ম্যাট্রিক্সের সাথে মিলে যাচ্ছে, কিন্তু বিপরীত আকারে মিলতেছে। সো এই জন্য এটাকে বলা হইতেছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এমসিকিউতে যদি এরকম আসে বা কোনো শর্ত যদি জানতে চাই, তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স দেখলে চোখ বন্ধ করে এটা দাগিয়ে দিতে হবে।
সাব ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স এ যদি এরকম হয়, আমরা যদি যে কোনো একটা উপাদানকে ধরলাম A11 উপাদান। A11 উপাদান কোনটা? 1। 1কে কমন ধরলে 1-এর বরাবর যে রোটা আছে সেটা বাদ, 1-এর বরাবর যে কলামটা আছে সেটা বাদ। এটা বাদ দিয়ে বাকি যে ম্যাট্রিক্সটা থাকতেছে, বাকি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা হচ্ছে একটা সাব ম্যাট্রিক্স। সেমভাবে এরকম আমি আরও ম্যাট্রিক্স নিতে পারবো। যদি এটা ধরি তাহলে এটার রো বাদ, এটার কলাম বাদ, তাহলে সাব ম্যাট্রিক্সটা হবে এরকম। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সের একটা সাব ম্যাট্রিক্স কেমন হবে? 5 6 8 9। আমরা যদি আরেকটা সাব ম্যাট্রিক্স নিতে চাই 2 3 5 6, এরকম যদি আরেকটা নিতে চাই তাহলে এরকম হবে 4 5 7 8। উলম্ব ম্যাট্রিক্স বা লাম্বিক ম্যাট্রিক্স কখন হবে? যখন একটা প্রাইমারি ম্যাট্রিক্স অর্থাৎ প্রথমে যে ম্যাট্রিক্সটার মধ্যে থাকে সেটার সাথে যদি সেই ম্যাট্রিক্সের প্রতিবিম্বকে আমরা গুণ করি, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের প্রতিবিম্বের সাথে যদি আমরা প্রাইমারি ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে যদি অভেদে সমান হয়, অভেদ মানে আমরা এটাকে দেখে আসছি কর্ণগুলো শুধু 1 হবে, বাকিগুলো 0 হবে। তো অভেদে যদি সমান হয় তাহলে আমরা ওটাকে বলতে পারবো উলম্ব বা লাম্বিক ম্যাট্রিক্স। তাহলে এটা অভেদে সমান হয়ে গেল, এই জন্য আমরা এটাকে বলবো লাম্বিক ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ট্রেস, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর মুখ্য কর্ণ যেটা মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকেই বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। বর্গ ম্যাট্রিক্স মানে 3/3 আকারের ম্যাট্রিক্স, 2/2 আকারের ম্যাট্রিক্স, এরকম। ট্রেস লেখার সময় আমরা অবশ্যই এটা মাথায় রাখবো, টি দিব, ছোট হাতের আর দিয়ে ব্র্যাকেটে এ লিখব। ম্যাট্রিক্সের ট্রেস 1 + 3 + 2। ম্যাট্রিক্সের ট্রেস হবে 6। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের সময় একটা বর্গ ম্যাট্রিক্সকে কাউন্ট করতে হয়, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স। যদি AK + 1 = A হয় তখন এটাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এখন এই K + 1টা কি? Kটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মিনস 1 2 3 4। এখন এই 1 2 3 4 অর্থাৎ K = n, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে পর্যায়কাল। একটা ম্যাট্রিক্সে যদি পর্যায়কাল বলা থাকে তাহলে তার সাথে 1 যোগ করে আমরা দেখব যে সেটা আগের ম্যাট্রিক্সের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলবো এটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। অর্থাৎ যদি এই ম্যাট্রিক্সের পর্যায়কাল 3 হয়, ধরি K = 3, এটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে। যদি পর্যায়কাল 3 হয় তাহলে A 3 + 1 = A4। এটা যদি আগের ম্যাট্রিক্স A হয়, এর সমান হয়, তখন এটাকে আমরা বলবো পিরিয়ডিক ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স কখন হবে? যখন একটা ম্যাট্রিক্স A এটার সাথে A থিটা গুণ করলে একটা অভেদের সমান হবে, তখন এটাকে আমরা বলবো ইউনিটারি ম্যাট্রিক্স। অর্থাৎ আরও ভেঙে যদি লিখতে চাই, A থিটা = আমরা কি জানি? A ট্রান্সপোজ অফ বার, এটা। তাহলে আরও ইজি করে যদি লিখতে চাই, এখান থেকে আমরা লিখতে পারবো A × A ট্রান্সপোজ অফ বার, এটা = যদি I হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো ইউনিটারি ম্যাট্রিক্স।